কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার 4 আরোহী নিহত হয়েছেন। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে অনেক দূর টেনে নিয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। রেলওয়ে পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রশিদনগরের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনার পর থেকে সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনার পর এভাবেই দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটিকে অনেক দূর টেনে নিয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। শনিবার দুপুর 1টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামু রশিদনগর এলাকায় রেললাইনে উঠে পড়া একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটে হতাহতের ঘটনা। এবং ছোট বোনের ছেলে, দুটা সন্তান আর কি, ছেলে সন্তান আর কি, আর কে কে আছে সৈয়দ জানি না আর কি। খবর পেয়ে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা এবং অটোরিকশা চালক হাবিবুল্লাহর পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলে গেলেও কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা। এর 2.5 ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা। গেটে নিরাপত্তারক্ষী না থাকায় এই দুর্ঘটনা, এমন কথাই বলছেন স্থানীয়রা। এর আগেও লেভেল ক্রসিংয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ডিবিসি নিউজ ডেস্ক। 20% বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের চাহিদা কমবে না বলে মনে করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। উত্তরে সংগঠনটির ভবনে নেতারা জানান, শুল্ক কমানোর শর্তগুলো এখন জনসম্মুখে প্রকাশ করা দরকার। বিজিএমইএ বলছে, যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানি করলে অতিরিক্ত 20% শুল্ক ছাড় পাওয়ার সুযোগ আছে। এই বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চায় বিজিএমইএ। সংগঠনটির নেতারা বলছেন, কোন শর্ত পূরণ করলে 20% শুল্ক ছাড় পাওয়া সম্ভব এটা জানা জরুরি। আগে পোশাক শিল্প পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ছিল 36.5%। এখন অতিরিক্ত 20% যোগ হয়ে মোট শুল্ক 36.5%। বিজিএমইএ নেতারা আলোচনা আরও চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে, সেক্ষেত্রে আমরা কনসার্ন। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। এদিকে জোহর রাজ্যে একই দিনে রাত 9টায় একটি গাড়ির ধাক্কায় আরও 2 বাংলাদেশি নিহত হয়েছেন, তবে তাদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারে থাকা মোহাম্মদ সাবের হাসান, জাহিদ হাসান এবং আবদুল্লাহ নামে 3 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন মোহাম্মদ হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র বাস। তাদেরকে কুয়ান্তানের তেঙ্কু আম্পুয়ান আবজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান জানান, একটি টয়োটা আভানজা গাড়িতে কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। পথে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মোহাম্মদ সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদ উত্তীর্ণ। বহুদিন ধরেই গাজা উপত্যকায় চলছে অমানবিক সহিংসতা, যেখানে একদিকে ক্ষুধা, অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে মানুষের জীবনকে আরও বিভীষিকাময় করে তুলেছে। শনিবার সকালে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন, যার মধ্যে 13 জনই ছিলেন ত্রাণপ্রার্থী। গাজায় মৃত্যুর মিছিল, বাঁচার জন্য হাহাকার, খাবারের জন্য অপেক্ষা করতেই ঝরছে প্রাণ। প্রতিদিন যেন নতুন নতুন মৃত্যুর সংখ্যা যোগ হচ্ছে। গাজা এখন আর কেবল একটি স্থান নয়, হয়ে উঠেছে এক জীবন্ত কবরখানা, যেখানে মানুষ মরছে ক্ষুধায়, বোমার আঘাতে আর ন্যায় বিচারের অভাবে। প্রতিদিনই অপুষ্টি ও ক্ষুধায় মারা যাচ্ছে শিশু থেকে বৃদ্ধ। ত্রাণ কেন্দ্রগুলো যেন এখন একটি পরিকল্পিত মৃত্যুকূপ। গেল মে মাস থেকে এখন পর্যন্ত জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রের আশেপাশে প্রাণ হারিয়েছেন 1300 জনের বেশি। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ক্ষুধা ও অপুষ্টিতে 2 শিশু সহ মারা যায় 3 জন। এ নিয়ে গাজায় অনাহারে মারা গেল 163, যার মধ্যে 92 জনই শিশু।
এদিকে জাতিসংঘ বলছে প্যারাশুট থেকে ত্রাণ ফেলায় 100 গুণ ব্যয়বহুল সত্ত্বেও মানবিক করিডোরগুলো খুলছে না ইসরায়েল। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক ঢুকছে তা বাসিন্দাদের জন্য পর্যাপ্ত নয়। আমার 7 সন্তান নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। ত্রাণবাহী ট্রাক আসলেও সে খাবার আমরা পাচ্ছি না। লুটেরা আগেই নিয়ে যায় খাবার। কোনো পুলিশ নেই, কোনো আইন নেই। আমরা যেন এক অন্ধকার গর্তে আটকে পড়েছি। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, নেই ওষুধ, বিদ্যুৎ আর বেঁচে থাকার আশাও। আহতদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম উষ্ণ শহর দুবাই, কিন্তু এখানেই রয়েছে একটি ঠান্ডা শহর যার নাম আল ফাহিদি। প্রায় 3 দশক আগে প্রতিষ্ঠিত এই এলাকার ঐতিহাসিক স্থাপত্যগুলোতে ব্যবহৃত হয়েছে প্রাচীন নির্মাণ কৌশল, যা তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয়। দুবাই, যেখানে দুপুরের রোদ যেন মরুভূমির নিঃশ্বাস। প্রতিদিনের তাপমাত্রা সাধারণত 25-এর ঘরে থাকলে ভালো, কিন্তু এখানে প্রায় 50-এর উপরে চলে যায়। তবুও এই উত্তপ্ত শহরে রয়েছে এক ঠান্ডা আশ্রয়, পুরনো দুবাইয়ের আল ফাহিদি শহর। নেই কোনো এসি, না আছে মেকানিক্যাল কুলার। তবুও এখানে প্রবেশ করতে পারে না তাপ। শত শত বছর আগে এই এলাকাগুলোয় স্থপতিরা খুঁজে পেয়েছিলেন এক প্রাকৃতিক সমাধান, যা পরিবেশ বান্ধব উপায়ে নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা। দুবাই ক্রিকেট তীরে গড়ে ওঠা এই অঞ্চলটি 1700 শতাব্দীর। এখানে নির্মিত বাড়িঘরগুলো পরিবেশের সঙ্গে পুরোপুরি মিল রেখে তৈরি করা হয়েছে। তাপমাত্রা প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার জন্য এসব ভবনে ব্যবহৃত হয় বার্জিল বা বায়ুকুঠুরি। এই প্রাচীন স্থাপত্য কৌশলগুলি এখন আধুনিক শহরে ফিরে এসেছে। আবুধাবির মাজদার সিটি কিংবা দুবাইয়ের মদিনাত জুমেইরাহ এর নানান আধুনিক স্থাপনায় আজও প্রয়োগ করা হচ্ছে এসব পুরনো প্রযুক্তির ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন এই টেকনিকগুলো কম খরচে, কম প্রযুক্তিতে কাজ করে, তাই এগুলো সারা পৃথিবীতে ব্যবহার করা সম্ভব। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।